বিভিন্ন পক্ষ কিন্তু চেষ্টা করছিল, জোরালো চেষ্টা চালাচ্ছিল একটা স্থিতিশীল বাংলাদেশের প্রচেষ্টায় একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য, আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের জন্য। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকল পক্ষের জন্য, একটা স্থিতিশীলতার দিকে হাঁটবার জন্য 15-16 মাস পরে, যে এখন পশ্চিমের দেশগুলো তো বটেই, এমনকি ভারতও বলছে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরেও আওয়ামী লীগকে কখনোই ঠিক সেভাবে দিশেহারা বা স্তব্ধ মনে হয়নি, যেমনটা মনে হওয়া শুরু হয়েছে গত কিছুদিন ধরে, যখন বাংলাদেশে সত্যিকার অর্থেই মনে হচ্ছে একটা নির্বাচনী জোয়ার সৃষ্টি হয়েছে। তারেক রহমান দেশে ফিরে আসার মানেই যে তারেক রহমানের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ পরাশক্তিগুলোর সমর্থন আছে, সেটা যেমন বুঝতে কোনো পর্যবেক্ষকের অসুবিধা হবার কোনো কারণ থাকে না। মানে এই ইঙ্গিত স্পষ্ট হয়ে যায় তারেক রহমানের ফেরবার মধ্য দিয়ে। তেমনি তারেক রহমানের ফেরা এটাও নিশ্চিত করেছিল যে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যে দীর্ঘ সময়ের দূরত্ব বা তাকে নিয়ে যে আপত্তি, সে আপত্তিও কেটে গেছে। কাজেই তারেক রহমান ফেরা মানে তার প্রধানমন্ত্রিত্বের পথ পরিষ্কার করেই ফেরা, সেটাও একরকম নিশ্চিত ছিল। কিন্তু তারেক রহমান ফেরা মাত্র যে গণজোয়ারও সৃষ্টি হয়েছে, যেটাও একরকম ধারণা করা যাচ্ছিল। আর সেই গণজোয়ারের সঙ্গে যখন একেবারে প্রকাশ্যে বাংলাদেশের শীর্ষ পত্রিকাগুলোর সম্পাদক থেকে শুরু করে, মানে সুশীল সমাজের প্রতিনিধিরা, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা সকলেই যেন একরকম হাফ ছেড়ে বেঁচে বলছেন যে কখন যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আর তারেক রহমান ক্ষমতা নেবেন, প্রধানমন্ত্রী হবেন, আর দেশটায় একটা স্থিতিশীলতা ফিরে আসবে, তার জন্যই সকলে একরকমের দম বন্ধ করে যেন প্রতীক্ষায় ছিলেন। আর তারেক রহমান নেমেছেন আর তারা হাফ ছেড়ে বেঁচেছেন। মানে তারেক রহমান ফিরছেন এটা জানার পর থেকেই এইটা ধারণা করা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলো বাংলাদেশে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে গত 15-16 মাসে, 2024 আগস্টের পর থেকে ইউনূস সরকারের আমলে যে ধরনের চরমপন্থার দিকে বাংলাদেশ যাচ্ছিল, সেগুলোতেও এমনকি তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর আপত্তি ছিল, আশঙ্কা বেড়ে উঠছিল। কাজেই তারাও মনে করছে যে তারেক রহমানই বাংলাদেশের একটা ঝুঁকিহীন ভবিষ্যতের গ্যারান্টি দিতে পারে। এমন অবস্থায় আওয়ামী লীগ যে বলে আসছিল যে নো ভোট নো ভোট, মানে নৌকা নাই ভোটও নাই, সেটা সম্ভবত যে আর হচ্ছে না, সেটা আওয়ামী লীগকে এখন একরকম মেনে নিতে হচ্ছে। এবং আওয়ামী লীগ সম্ভবত কিছুটা হকচকিত হয়ে পড়েছে। মানে একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের তরফে না কোনো কর্মসূচি দিতে দেখা যাচ্ছে, না কোনো দিক নির্দেশনা আসছে, যখন নির্বাচনের 1.5 মাসেরও কম সময় বাকি। মানে আওয়ামী লীগ তার মানে একরকম ধরেই নিয়েছে যে নির্বাচনটা এবার আওয়ামী লীগকে ছাড়াই হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের তাহলে কৌশলটা কি? দেখেন, ভারতের তরফে বরাবর বারবার বিভিন্ন ফোরামে বলে আসা হচ্ছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ভারত মনে করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে ভালো হবে। এবং ভারত সেই পরামর্শ বা সেই মতামত আন্তর্জাতিক ফোরামে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে বারবার বোঝাচ্ছিল, সেটা বিভিন্ন তরফে কিন্তু খবর আসছিল। এমনকি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কয়েক মাস আগে এক দফা যখন খলিলুর রহমানকে ভারতে নিয়ে গেলেন আমন্ত্রণ জানিয়ে, এবং তারপর দোহায় আবারও খলিলুর রহমানের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বৈঠক হলো দোহার মধ্যস্থতায়, সেখানেও বারবার ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফেই বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান যে একটা স্থিতিশীল রাজনৈতিক এবং আঞ্চলিক পরিবেশের জন্য জরুরি, সে কথাটা বোঝানো হয়েছে। কিন্তু ইউনূস সরকার কিছুতেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে কিংবা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে হাঁটতে রাজি হয়নি। এখন এই অবস্থায় ভারতকেও একটা মিত্র খুঁজে নিতে হয়েছে বাংলাদেশে, যেই মিত্র রাজনৈতিক দলের সঙ্গে তারা পরবর্তীতে আগামী 5-10 বছরের জন্য অন্তত একটা কার্যকরী সম্পর্কের সরকার বাংলাদেশে থাকবে, যার সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার কাজ ভারত সরকার করতে পারবে। সে কারণেই ভারতও একটা নিরাপদ অপশন হিসেবে, ঝুঁকিহীন অপশন হিসেবে তারেক রহমানকে বেছে নিয়েছে। এবং ভারত শুধু
শুধুমাত্র তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সমর্থন দিয়েই প্রকাশ করেনি, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে শোক বার্তা পাঠাতে প্রধানমন্ত্রী মোদী রীতিমতো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে পাঠিয়ে ভারতের বার্তা পরিষ্কার করেছেন। ভারতের এই বার্তা সুস্পষ্টভাবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে এবং আওয়ামী লীগের নেতৃত্ব প্রথমবারের মতো 2024 আগস্টের পর একরকমের এটা এখন বুঝতে শুরু করেছেন যে ফেব্রুয়ারির নির্বাচনটাতে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, শুধু তাই নয়, সেই নির্বাচনটিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে গ্রহণ করতে এখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র ভারত সহ যুক্তরাষ্ট্র, পশ্চিমের দেশগুলো সকলেই একমত। আওয়ামী লীগ তাহলে এখন কি করবে? আওয়ামী লীগের তরফে দেখুন শেখ হাসিনা ভীষণভাবে একটা সক্রিয় যোগাযোগ রাখছেন একেবারে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেও 2024 আগস্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তা নিয়ে ইউনূস সরকারের সর্বোচ্চ পর্যায়ে মানে ডক্টর ইউনূস স্বয়ং প্রধানমন্ত্রী মোদীকে নালিশ করেছেন। তবে একদিকে যেমন শেখ হাসিনাকে সেক্ষেত্রে ভারত কোনো বাধা সৃষ্টি করেনি, তেমনি শেখ হাসিনা 32 নম্বর ভেঙে ফেলা কিংবা কোনো অত্যাচার নির্যাতনের ভয় বা বিচার, তার ফাঁসির রায় কোনো কিছুতেই কথা থামান নাই। তিনি তৃণমূলের সঙ্গে তার সংযোগ অব্যাহত রেখেছেন। কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা এই পুরো প্রক্রিয়ায়, এই পুরো সময়টায় বিভিন্ন সময়ে সংগঠিত হয়ে ভীষণ একটা প্রতিকূল পরিবেশেও কিন্তু ঝটিকা মিছিল বের করেছেন। সেসব মিছিলের সংখ্যা বেড়েছে, ফ্রিকোয়েন্সি বেড়েছে বিভিন্ন মাসে। 2025 পুরোটা জুড়ে আওয়ামী লীগ মাঠে সক্রিয় ছিল এবং অনেক সময়ই ঝটিকা মিছিলের সংখ্যা এবং স্থায়িত্ব ক্রমাগতভাবে বেড়েছে। মানে ঢাকায় রাজধানীর বুকে প্রকাশ্য দিবালকে আওয়ামী লীগ মিছিলের পর মিছিল, মানে ঢাকার বিভিন্ন রাস্তায় প্রকাশ্য রাজপথে তারা মিছিল বের করেছে। সেসব মিছিলে তারা ব্যানার হাতে নিয়ে সংগঠিত হয়েছে এনসিপির কার্যালয়ের সামনে বাংলা মোটরে দাঁড়িয়ে, তারপর মিছিল করেছে, ভিডিও করেছে, ছবি করেছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এই ঘটনাগুলো ঘন ঘন কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো ঘটাতে পারছিল। সেই মিছিল, সেই সংগঠিত হওয়ারও পরিমাণ কমে এসেছে যখন সরকার গ্রেফতার আরো বাড়িয়েছে, আটক আরো বাড়িয়েছে, আর যে গ্রেফতার হচ্ছে, যারাই আটক হচ্ছে, তাদের কিছুতেই জামিন হচ্ছে না। এমন একটা অবস্থায় আওয়ামী লীগ তৃণমূলে আর কত শক্তি সঞ্চয় করতে পারবে তার অনেকটাই নির্ভর করছিল যে আওয়ামী লীগকে আসলে নির্বাচনে নিয়ে আসতে আওয়ামী লীগ অন্যদিকে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, সেটা কতটা সফল হয় তার উপরে। কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যে কূটনৈতিক তৎপরতা, যার প্রভাবে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র, কমনওয়েলথ, যুক্তরাজ্য সহ পশ্চিমের দেশগুলোর প্রতিনিধিরা যখনই তাদের সঙ্গে ডক্টর ইউনূস বা ইউনূস সরকারের কোনো প্রতিনিধির কথা হয়েছে, তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন। আমরা দেখেছি কমনওয়েলথ মহাসচিব ঢাকা সফরে এসে রীতিমতো অনলাইন মিটিং করেছেন নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীদার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে, সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে, এবং সেই অনলাইন মিটিংয়ের খবরও প্রকাশিত হয়েছে। কাজেই বিভিন্ন পক্ষ কিন্তু চেষ্টা করছিল, জোরালো চেষ্টা চালাচ্ছিল একটা স্থিতিশীল বাংলাদেশের প্রচেষ্টায় একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য, আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের জন্য। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকল পক্ষের জন্য, একটা স্থিতিশীলতার দিকে হাঁটবার জন্য 15-16 মাস পরে, যে এখন পশ্চিমের দেশগুলো তো বটেই, এমনকি ভারতও বলছে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে এবং সেই নির্বাচনে যদি সত্যিকার অর্থেই তারেক রহমানের মতো, বিএনপির মতো যারা কিনা আগে বাংলাদেশে সরকার পরিচালনা করেছে, এমন একটি পক্ষ যারা মধ্যপন্থার রাজনীতি করবার প্রতিশ্রুতি নিয়ে এসেছে, তারা যদি ক্ষমতায় আসে, সেটাই সবচেয়ে ঝুঁকিহীন পছন্দ হিসেবে বিবেচিত হতে পারে। মানুষ ক্লান্ত হয়েছে, দেশে বিদেশে সকল পক্ষ ক্লান্ত, অবসন্ন এবং উদ্বিগ্ন, আতঙ্কিত যে একটা চরমপন্থী গোষ্ঠী বাংলাদেশের দখল নেয় কিনা।
সেক্ষেত্রে তারেক রহমান বাংলাদেশে ফিরেই যেভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন, শান্তি চাই শান্তি চাই শান্তি চাই বলেছেন, সেটা যেমন বাংলাদেশের একটা বিশাল অংশের জনগণকে এবং ভোটারকে একরকমের আশাবাদী করেছে, ঠিক তেমনি খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে ঘিরে বাংলাদেশের মানুষের যে আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, সেটাও বিএনপির পক্ষে এক অপ্রতিরোধ্য গণজোয়ার সৃষ্টি করেছে। এমনকি একে আজাদের মতো যে ব্যবসায়ী নেতারা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে 24-এর নির্বাচনের আগেও প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই গান গেয়েছেন, কিংবা আওয়ামী লীগের নমিনেশন চেয়েছেন 24-এর নির্বাচনেও, তারাও বারবার ছুটে ছুটে গুলশান কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমানের দর্শন পেতে, তারেক রহমানকে সমর্থন জানাতে, তার প্রতি আস্থা প্রকাশ করতে, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে গিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবির নেতৃবৃন্দ সহ বাম জোটের নেতৃবৃন্দ। তারেক রহমান গুলশান কার্যালয়ের দরজা খুলে দিয়েছেন জাতীয় পার্টির এরশাদ অংশের নেতৃবৃন্দের জন্য, যারাও গিয়েছিলেন শোক বইয়ে স্বাক্ষর করতে। বিএনপি এখন পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেন নাই। তার মানে একমাত্র আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনা ছাড়া তারেক রহমান পশ্চিমের প্রেসক্রিপশন বা পরামর্শ, ভারতের পরামর্শ, সকল কিছু মোতাবেক আর সকলের জন্যই অন্তর্ভুক্তিমূলক এবং একটা স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার একটা প্রতিশ্রুতি দিচ্ছেন বটে। এ অবস্থায় আওয়ামী লীগ কি পিছু হটেছে? আওয়ামী লীগ কি একরকম স্বীকার করে নিচ্ছে নির্বাচনটা নৌকা ছাড়াই হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে তাদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরার ব্যবস্থা করতে হবে? কূটনৈতিক তৎপরতায় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনাটা আপাতত আসলে বাস্তবায়িত হতে যাচ্ছে না। তাহলে আওয়ামী লীগ এখন কি করবেন? শেখ হাসিনা সেই দিক নির্দেশনাটা তার নেতা কর্মী সমর্থকদের কবে নাগাদ দেবেন? কারণ 2024-এর আগস্টের পর থেকে আসলে সকল দিক নির্দেশনা, সকল মতামত তার কাছ থেকেই আসছে। তিনি একেবারে সর্বসাম্প্রতিক প্রতিক্রিয়াতেও বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা কেউ ভোট দিতে যাবে না, কাজেই ভোটটা গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনা গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই গণ বয়কটের কথা বলছেন, যে ভোটে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভোটারেরা অংশ নেবে না, সে ভোট কম অংশগ্রহণের কারণে, ম্যাস বয়কটের কারণে, গণ বয়কটের কারণে অগ্রহণযোগ্য হয়ে উঠবে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটিকে অরাজনৈতিক পক্ষ বিগত অনেক বছর ধরেই নিজেদের মতো করে ব্যবহার করতে চায় এবং একদল সুশীল ক্ষমতা নিয়ে তারা নির্বাচন দিয়ে একটি পক্ষকে ক্ষমতায় বসিয়ে তাদের কাছ থেকে 5 বছর ধরে সুবিধা আদায় করতে চায়। এবারও শেখ হাসিনাকে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেই একের পর এক কমিশন বসিয়ে নানা রঙ্গরসের জন্ম দিয়েছেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে একটি খানাপিনার আসর সাজিয়ে দীর্ঘ 12 মাস পর একটি জুলাই সনদ প্রসব করানো হয়েছে তাদের দিয়ে। এখন সেটি পাশ করানোর জন্য জাতীয় নির্বাচনকে কম গুরুত্বপূর্ণ করে তুলে জুলাই সনদের জন্য গণভোটকেই গুরুত্বপূর্ণ করে তুলছে ডক্টর ইউনূসের সরকার। যদিও সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, নির্বাচন কমিশন যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে সেই সংবিধানেই নেই গণভোটের ব্যবস্থা। তাহলে কেন সরকার অবৈধভাবে এই গণভোটের আয়োজন করছে আর জাতীয় নির্বাচনকে গণভোট দিয়ে আড়ালে রেখে দিতে চাইছে? চলুন আলোচনা করে দেখা যাক। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে বুঝতে হবে এই গণভোটটি আদৌ জনগণের মতামত জানার জন্য কি না। 13ই নভেম্বর প্রধান উপদেষ্টার ভাষণে যে কাঠামো সামনে এসেছে তাতে পরিষ্কার যে জনগণকে প্রকৃত অর্থে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। 4টি বিশাল, জটিল এবং একে অপরের সঙ্গে সাংঘর্ষিক রাজনৈতিক এবং সাংবিধানিক বিষয়কে একত্র করে একটি মাত্র হ্যাঁ বা না প্রশ্নে নামিয়ে আনা হয়েছে। এর মানে দাঁড়ায় আপনি যদি একটি বিষয়ে একমত হন, অন্যটিতে আপনি দ্বিমত পোষণ করেন, তাহলে আপনার মতামতের কোনো সাংবিধানিক মূল্য থাকবে না। এটি গণতন্ত্র নয়, এটি একটি জবরদস্তি সম্মতি আদায়ের কৌশল। সাধারণ মানুষের প্রতিক্রিয়াতেই বিষয়টি স্পষ্ট। কেউ বলছেন কিছু বুঝতে পারছেন না, কেউ বলছেন কিছু বিষয় ভালো লাগছে কিন্তু সব নয়। প্রশ্নটা একেবারেই মৌলিক। যদি কেউ সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পক্ষে থাকেন কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে থাকেন, তাহলে তিনি কিভাবে ভোট দেবেন? এই প্রশ্নের কোনো উত্তর সরকার দেয়নি, কারণ সরকার আসলে উত্তর চায় না। সরকার চায় একটি সামষ্টিক হ্যাঁ, যার ভেতরে সব আপত্তি, দ্বিমত আর প্রশ্ন কবর দেওয়া যাবে।
যেটি করেছিলেন জেনারেল জিয়াউর রহমান, তিনি এরকম একটি হ্যাঁ না ভোটের আয়োজন করেছিলেন, যেখানে নাকি কোথাও কোথাও 110% পর্যন্ত হ্যাঁ ভোট পড়েছিল। এই যে ডক্টর ইউনূস কথিত জুলাই সনদের গণভোটের যে 4টি বিষয়, সেই 4টি বিষয়ের দিকে গভীরভাবে তাকালে বোঝা যায় এগুলো সংস্কার নয়, এগুলো ক্ষমতা পুনর্বিন্যাসের ব্লুপ্রিন্ট। নির্বাচনকালীন ব্যবস্থায় নতুন কাঠামো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চ কক্ষের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন অসম্ভব করা এবং জুলাই সনদের 30টি প্রস্তাবকে ভবিষ্যতে সংসদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া, সব মিলিয়ে এটি ভবিষ্যতের নির্বাচিত সংসদকে একটি খাঁচার ভেতরে আটকে দেওয়া, একটি জেলখানায় বন্দী করে দেওয়া। নির্বাচন হবে কিন্তু নির্বাচিতরা আর প্রকৃত ক্ষমতার মালিক থাকবে না। এই কারণেই সরকার জাতীয় নির্বাচন নয়, গণভোটকে সামনে আনছে এবং প্রচারণা চালাচ্ছে। নির্বাচন মানে রাজনৈতিক প্রতিযোগিতা, অনিশ্চয়তা, ক্ষমতা হারানোর ঝুঁকি। আর গণভোট বিশেষ করে এমন একটি গণভোট যেখানে প্রশ্নই বিকৃত, মানে প্রশাসনিক শক্তি ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল বের করে আনার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। সরকার জানে একবার যদি বলা যায় জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, তাহলে পরবর্তী সংসদের পক্ষে সেই সনদ অগ্রাহ্য করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে যাবে। এটি আগাম একটি রাজনৈতিক ফাঁদ। তারেক রহমান সেটি বুঝতে পারছেন কিনা আমরা জানি না। আইনগত দিক থেকেও এই গণভোটের ভিত্তি দুর্বল। রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেওয়া নিজেই আলট্রা ভাইরাস। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বহু প্রস্তাবকে একসাথে তফসিল হিসেবে ঢুকিয়ে দেওয়া চেষ্টা হয়েছে। এক কক্ষ বিশিষ্ট সংসদের সংবিধানের ভেতর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা গুজে দেওয়া হচ্ছে। সার্বজনীন ভোটাধিকারের কাঠামোর সঙ্গে ভিন্ন নির্বাচনী পদ্ধতির সংমিশ্রণ, এসব গোজামিল টেকার নয়। সরকারও জানে বর্তমান সংবিধান বহাল থাকলে এই প্রস্তাবগুলো আপনা আপনি বাতিল হয়ে যাবে। তাই তারা সংবিধানকে পাশ কাটিয়ে গণভোটকে শর্টকাট হিসেবে ব্যবহার করতে চাইছে। নির্বাচন কমিশনের ভূমিকাটি দেখুন। যে সংবিধানের অধীনে তারা শপথ নিয়েছে, সেই সংবিধানেই যখন গণভোটের কোনো বিধান নেই, তখন এই গণভোট আয়োজন করার এখতিয়ার তারা কোথা থেকে পাচ্ছে বলুন তো? নির্বাচন কমিশনকে সংসদ নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে, সংবিধান পুনর্লেখনের জন্য নয়। তবু তারা যদি এই প্রক্রিয়ায় যুক্ত থাকে, তাহলে সেটি কেবল আইনি সীমা লঙ্ঘন নয়, সাংবিধানিক দায়িত্ব থেকে সরে যাওয়া, সংবিধানের পুরোপুরি লঙ্ঘন এবং সংবিধান লঙ্ঘনের শাস্তি মৃত্যুদণ্ড। গণভোট ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে যে এখানে কোনো প্রকৃত ঐক্যমত্য নেই। বিএনপি বলছে মূল দলিল থেকে সরে যাওয়া হয়েছে, জামায়াত ইসলামী বলছে জনগণ বিভ্রান্ত হবে, নতুন রাজনৈতিক দল বলছে সংস্কারের গুরুত্ব খণ্ডিত হয়েছে। অর্থাৎ যাকে জাতীয় ঐক্যমত্য বলা হচ্ছে সেটি আদতে একটি কৃত্রিম সম্মতির আখ্যান। বাস্তবে এই গণভোট ভবিষ্যতের আরো বড় রাজনৈতিক বিরোধের জন্ম দেবে, মীমাংসা নয়। এই প্রক্রিয়ায় আরো উদ্বেগজনক ভূমিকা পালন করছে বাংলাদেশে এনজিও গুলি। আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নাম বলতে চাই এখানে। একটি আন্তর্জাতিক এনজিও কিভাবে প্রকাশ্যে বলতে পারে যে গণভোটে হ্যাঁ জিততেই হবে? এটি কোনো পর্যবেক্ষণ নয়, এটি একটি রাজনৈতিক নির্দেশনা। ধরুন যখন ব্রেক্সিট হয়েছিল, তখন কি কোনো এনজিও এসে বলতে পারতো যে হ্যাঁকে জয়যুক্ত করতেই হবে, না হলে ইউরোপ ইউনিয়ন ধ্বংস হয়ে যাবে? জার্মানিতে যদি গণভোট হয়, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানিতে তাদের হেড অফিস, তারা কি সেখানে বলতে পারবে যে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে কিংবা নাকে জয়যুক্ত করতে হবে? আরো গুরুতর বিষয় হলো সংস্থাটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান নিজেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ যে সনদের পক্ষে এখন তারা প্রচার চালাচ্ছেন, সেই সনদের খসড়া তৈরির প্রক্রিয়ায় তারা অংশ নিয়েছেন। এটি স্বার্থের সংঘাতের টেক্সট বুক উদাহরণ। টিআইবি আর সরকারের ভাষার মধ্যে এখন আর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার বলছে দেশের চাবি আপনার হাতে, টিআইবি বলছে হ্যাঁ জিততেই হবে। এই সমান্তরাল যে ঘটনাটা, গণভোট কেবল একটি রাষ্ট্রীয় উদ্যোগ নয়, এটি একটি বৃহত্তর সুশীল প্রশাসনিক এনজিও প্রকল্প। আপনার মনে হচ্ছে না এখানে এনজিও, কমিশন, আমলা এবং অরাজনৈতিক শক্তি একই সুরে কথা বলছে? জনগণ এখানে সিদ্ধান্ত গ্রহণকারী নয়, বরং জনগণকে রাবার স্ট্যাম্প হিসাবে বৈধতা দেওয়ার জন্য যন্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এর বিপরীতে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের আচরণ আরো স্পষ্ট করে দিচ্ছে যে তাদের অগ্রাধিকারের জায়গা কোনটা। গণভোটের জন্য আলাদা সেল, বিলবোর্ড, সিটি কর্পোরেশন, পৌরসভা, এমনকি ধর্মীয় নেতাদের পর্যন্ত ব্যবহার করার পরিকল্পনা হচ্ছে। আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দরপত্র ছাড়াই কাজ দেওয়া হচ্ছে, সময় নেই অজুহাতে নিয়ম ভাঙাকে বৈধ করা হচ্ছে। অর্থাৎ যেখানে কাঠামো বদলের প্রশ্ন, সেখানে কোনো নিয়ম নেই, আর যেখানে কেবল সরকার গঠনের প্রশ্ন, সেখানে তাড়াহুড়া আর অস্বচ্ছতা। সব মিলিয়ে এই গণভোট একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। এটি দেখাচ্ছে যে ভবিষ্যতে যে কোনো সরকার নির্বাচনকে পাশ কাটিয়ে প্রশাসনিক শক্তি ব্যবহার করে কাঠামোগত পরিবর্তন চাপিয়ে দিতে পারে। এটি সংসদীয় গণতন্ত্রের ধারণাকে দুর্বল করে দিচ্ছে, কারণ এখানে জনগণের ভোটাধিকার নয়, জনগণের সম্মতির একটি সাজানো গল্প মুখ্য হয়ে উঠছে। এই গণভোট বৈধ কিনা এই প্রশ্নটি কোনো মাইনে রাখছে না এখন আর।
প্রশ্নটি হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে রাষ্ট্রকে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে? একটি এমন ব্যবস্থার দিকে যেখানে নির্বাচন থাকবে কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নির্ধারিত হবে না, যেখানে সংসদ থাকবে কিন্তু সংসদ হবে সীমাবদ্ধ, আর যেখানে জনগণ ভোট দেবে কিন্তু প্রকৃত সিদ্ধান্ত আগেই নেওয়া থাকবে। জাতীয় নির্বাচনের চেয়ে এই সরকারের গণভোটে আগ্রহ তাই কাকতালীয় নয়, এটি একটি সচেতন রাজনৈতিক পছন্দ। কারণ নির্বাচন অনিশ্চয়তা আনে, আর গণভোট তাদের কাঙ্ক্ষিত কাঠামোকে স্থায়ী করার সুযোগ দেয়। এই বাস্তবতাকে উপেক্ষা করলে এই গণভোটকে ভুলভাবে সংস্কার হিসেবে দেখা হবে। আসলে এটি ক্ষমতার রূপান্তর নয়, ক্ষমতার পুনর্গঠন, এবং এই পুনর্গঠনের কেন্দ্রে জনগণ নয়, রয়েছে একটি নির্বাচনের বাইরের শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা। খুব শক্ত ভাষায় কথা বললাম, আসলে কি জানেন, খুবই সরল। আমার কি মনে হচ্ছে জানেন, এইসব নির্বাচন মানে কোনো বিষয় নয়। নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে ক্ষমতায় বসাবে, কিন্তু সরকার এই নির্বাচন করতে করতে গণভোট দিয়ে এমন একটি ব্যবস্থা বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, এর থেকে বাংলাদেশ মুক্তি পাবে না আগামী 10 বছর 15 বছরেও। কপাল আমাদের যে আমাদের ঘাড়ে, আমাদের গলায় ইউনূসের মতো একজন শাসককে গেঁথে দেওয়া হয়েছে। একটা প্রবাদ আছে, অনেকদিন একটা মানুষের সন্তান হয় না, তো একটা ছেলে হয়েছে, কিন্তু ছেলে ভয়ঙ্কর সন্ত্রাসী। তো দূর থেকে শয়তান বলছে